This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. नमस्कार, रात बाजे 8टा और आपनार सामने ठोंट काटा 1 घंटा 2024 सालेर 20 जुलाई रात 8टार समय बांगलार राजनीतिर कथा बोलते गिये की बोलते पारे ठोंट काटा बोलुन देखी। अच्छा आमी बोले दिচ্ছি तृणमूलेर सेनापति की 21 जुलाइয়ের मंचे থাকবেন 19এই তো বিরতি থেকে ফিরে এসেছেন থাকবেন একটু অপেক্ষা করুন কালো তার আগে এই ছবিটা দেখুন ছবিটা দেখার মতো। আজ সন্ধ্যাবেলায় মমতা ব্যানার্জি তিনি গিয়েছিলেন তদারকি করতে মঞ্চ কেমন হয়েছে ব্যবস্থাপনা কেমন হয়েছে। মমতা ব্যানার্জির আশপাশে অনেকে আছেন কিন্তু খেয়াল করুন ঠিক দুপাশের দুটো চেয়ার সাদা ফাঁকা সেই দুটোতে কেউ নেই। আজ বিকেলে ধর্মতলা 21-এর মঞ্চর ব্যবস্থাপনার তদারকিতে এই ছবিটাই ক্যামেরাবন্দি হলো। কেউ বসেননি মমতা ব্যানার্জির ঠিক দুপাশে চেয়ার খালি অভিষেক নেই। এবার একটু পরের ছবি দেখাবো জাস্ট একটু পরের ছবি দেখুন ছবিটা এবার দেখুন মমতা ব্যানার্জি সেই চেয়ারেই বসে কিন্তু দুপাশে কারা একদিকে সুব্রত বক্সী আর একদিকে ফিরহাদ হাকিম মমতার দুই বিশ্বস্ত সঙ্গী দুই পুরনো সৈনিক গোটা মঞ্চে কোথাও অভিষেক ব্যানার্জি নেই ছবি কথা বলে তাই না সব কি আর ঠোঁট কাটাকে বলে দিতে হয়। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা গাঙ্গুলি গ্রুপ ভরসার বসতবাটি। বঙ্গ রাজনীতির এই দারুণ মজাদার ছবিটা দিয়ে আজ শুরু করলাম ঠোঁটকাটা। রেকর্ড ভাঙার রেকর্ড করতে চাইছে তৃণমূল। কালের 21শে জুলাইয়ের সমাবেশ ঘিরে ফুটছে তৃণমূল বলছে রেকর্ড জমায়েত হবে। 24-এর ভোটে হাত উপুড় করে ভোট দিয়েছে বাংলা 42-এ 29 বিপুল জয়ের পরও কোথাও একটা কিন্তু দেখেছে বঙ্গের শাসক দল। ওই যে শহরে শাসকের ভোটে ভাটা 26-এর বিধানসভার আগে সেই ভোট মেরামতি বড় চ্যালেঞ্জ। ঘুরে দাঁড়াতে কাজও শুরু হয়ে গেছে একের পর এক প্রশাসনিক বৈঠক মমতা ব্যানার্জির কড়া বার্তা নানা পদক্ষেপের সিদ্ধান্ত। এই আবহে কাল 21শে জুলাইয়ে তৃণমূলের শহীদ স্মরণ বিপুল জয়ের পর দলীয় কর্মীদের নিশ্চয়ই বার্তা দেবেন নেত্রী। জেলা এখন এসপ্ল্যানেড মুখী সন্ধ্যের মুখে মমতা ব্যানার্জি নিজে গেলেন সভাস্থলে ছবি দেখাবো। প্রত্যেকবার 21শে জুলাইয়ের আগের দিন সভাস্থলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় এইবারও এলেন। গাড়ি থেকে নামতেই এগিয়ে গেলেন কে ফিরহাদ হাকিম ঘুরে দেখে সভাস্থলে বসলেন। একদিকে ফিরহাদ হাকিম মালা রায় চন্দ্রিমা ভট্টাচার্য অন্যদিকে সুব্রত বক্সী অরূপ বিশ্বাসরা চেনা ছবি চেনা ছন্দে তৃণমূল নেত্রীও শান্তিপূর্ণভাবে মাথা ঠান্ডা করে সবাই আসবেন। ট্রেনে যারা আসবেন কিন্তু আপনারা জানেন ওদের কিন্তু 15 দিন আগে মিটিং করে আমরা রিকোয়েস্ট করেছিলাম রেল পরিষেবা যেন ঠিক মতো থাকে। আমরা আবেদন করছি আগাম বলে রাখছি আমাদের এখানে নেতা কেউ নেই এখানে সবাই তৃণমূলের সহকর্মী। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা গাঙ্গুলি গ্রুপ ভরসার বসতবাটি। কোনো নেতা নেই সকলেই তৃণমূলের সহকর্মী। এক পাশে ফিরহাদ অন্য পাশে অরূপ বক্সী বললেন মুখ্যমন্ত্রী। কি বুঝলেন ছবি তো কথা বলে। তাহলে দলের রাশ মমতা ব্যানার্জির হাতেই 21-এর রাশ মমতা ব্যানার্জির হাতেই 21-এর পোস্টারও তো সে কথাই বলছে।
একুশের সভার মূল মঞ্চের পিছনের ছবিটা দেখুন। এটা মূল মঞ্চের পিছনের ব্যাকড্রপ। ছবি জুড়ে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, এক এবং একমাত্র। শুরুতেই বলেছি ছবি কথা বলে। ওই যে 21শে জুলাইয়ের অভিমুখ, দলের পোস্টারে নেই দলের নাম্বার 2। গত কয়েক বছর ধরে সমাবেশ আয়োজনের মূল দায়িত্বে ছিল টিম অভিষেকী। তবে এবার ছবি বদলেছে। কর্মসূচি সফল করতে এবার দলের সর্বস্তরে চিঠি পাঠিয়েছেন সুব্রত বক্সিরা। জল্পনা বাড়িয়েছে পোস্টারের ছবি। মনে আছে আপনাদের গত বছর নভেম্বরের কর্মী সভা? সেখান থেকেই কি শুরু? 2023-এর 23শে নভেম্বর, সেদিন তৃণমূলের কর্মী সভা নেতাজি ইন্ডোরে। মঞ্চের ব্যানারে ছিল না অভিষেক ব্যানার্জির ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ও, ছিলেন ভার্চুয়ালি অল্প সময়ের জন্য। অ্যাক্সিডেন্ট তো আপনারা জানেন, সাংঘাতিক অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে এসছে, সেই জন্যে ও হয়তো আসতে পারেনি, বাট ভার্চুয়ালি আপনাদের নমস্কার জানিয়ে তারপরেই হসপিটালে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত। সেদিন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর মঞ্চে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। জবাবটা নিজেই দিলেন নাম্বার 2। আমার সাথে কারোর কোনো দূরত্ব নেই, ঠিক আছে? দেখা যাচ্ছে না, আমি তো আছি। না না, আমি আছি, আমি তো আছি। আমি কোথায় রয়েছি? দলের একটা প্রোগ্রামে আমি যাইনি, বাকি সব প্রোগ্রামে তো আমি আছি। বৈঠকে আপনার ছবি ছিল না, এই নিয়ে দলের অন্তরে বিতর্ক তৈরি হয়েছে, কি বলবেন? ব্যক্তিগত মতামত কেউ কেউ দিয়েছে, ঠিক আছে, দলের একটি ছবি ছিল। আর তারপর দৃশ্যপট বদল তো হলো। নিজের লোকসভা কেন্দ্রের এক অনুষ্ঠানেই বার্তাটা দিলেন দলের সেনাপতি। যতটুকু সামর্থ্য রয়েছে, আমার যতটুকু এখতিয়ার রয়েছে, আমার যতটুকু ক্ষমতা রয়েছে, সাংগঠনিক শক্তি রয়েছে, আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো। এতে দ্বিমত কোথায়? এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা 10ই মার্চ কলকাতায় দেখবে। সিনেমাটা তো ভোটে দেখবে, ট্রেলারটা 10ই মার্চ। আমার কথা বলা হয়ে গেলে একটা নতুন জিনিস দেখতে পাবেন। 42টা কনস্টিটিউয়েন্সিতে 42টা ক্যান্ডিডেট নিয়ে আমি এই র্যাম্পে হাঁটবো, অর্থাৎ এই জিনিস আগে আপনারা কখনো দেখেননি। দুর্গাপুর থেকে লড়াই করবেন যুব নেতা এবং মানুষের সর্বক্ষণের কর্মী, এলাকার ভূমিপুত্র বাপি হালদার। ডায়মন্ড হারবার থেকে লড়াই করবেন, আমি জানি না কে লড়াই করবে, না বললে তো দেখা। ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেদিন ব্রিগেডের আয়োজনে ছিল অনেক বেশি পেশাদারিত্বের ছোঁয়া। মূল মঞ্চের দুপাশে আরো দুটো মঞ্চ। পোস্টার থেকে সমাবেশ সর্বদাই ফোকাসে নাম্বার 1, নাম্বার 2। আর এবারের 21শে জুলাইয়ের প্রচারে সেই ছবি ধরা পড়ল কি? এই তো জুন মাসের কথা। ভোটের ফল বেরোনোর পরেই ছোট্ট বিরতিতে গেলেন শাসকের নাম্বার 2। জল্পনা বাড়লো 21শে জুলাইয়ের সমাবেশে অভিষেক ব্যানার্জি থাকছেন কি? ফিরেছেন গতকাল। আপাতত জল্পনায় জল, কিন্তু প্রশ্নটা এই পোস্টার নিয়ে। তাহলে লোকসভার বড় জয়ের পর সমাবেশের রেকর্ড গড়ার চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের। জেলায় জেলায় পাঠানো চিঠিতে একদম সে কথাই তো লিখেছেন দলের রাজ্য সভাপতি। চিঠির শেষে 3 পদাধিকারীর নাম: রাজ্য সভাপতি সুব্রত বক্সি, রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ও রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস। অথচ গতবারও 21শে সমাবেশের আয়োজনে বড় ভূমিকা নিয়েছিল ক্যামল স্ট্রিট। রাজনীতি তো ফাঁক খুঁজবেই। নবীন বনাম প্রবীণ, এইসব তোমরা করো, নারী পুরুষ নবীন প্রবীণ এগুলো তোমরা করো। আমাদের কাছে আমাদের শুধু মানুষ এবং পার্টির কর্মী তারা থাকবে, যারা দল করে তারা সবাই থাকবে। ভাই, কে কোথায় মাঠে গর্ত ঘুরছে সে নবীন না প্রবীণ, কে ডিমের ঝোল তৈরি করছে সে নবীন না প্রবীণ, এই খবর তো আমাদের কাছে নেই। তৃণমূলের দলের অন্তরে কি হচ্ছে সেটা নিয়ে বিজেপি আগ্রহী নয়। আমরা নবীন প্রবীণ এটা মানি। আমি সত্যি সত্যি প্রবীণ, কিন্তু আমি তো নবীনকে নিয়ে সবসময় ঘুরি, সুতরাং ওইটা তো থাকবে। আর এবার
21-এর পোস্টার নিয়েও তো প্রশ্ন উঠল। মমতা ব্যানার্জির চাইতে ধারে ভারে অভিষেক বড় বা বেশি, এইরকম একটা কথা যখন চালু হয়েছিল সবাই সংবাদ মাধ্যমে হই হই করে উঠেছিলেন যে দারুণ একটা অভিষেক। আমি জানি না সেই কারণে সুপ্রিমো হয়তো মনে করলেন, এখন দেখা যাচ্ছে অভিষেকের কোনো ছবি নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কোথাও প্রচারে দেখা যাচ্ছে? আছে, অনেক জায়গায় ছবি আছে, কলকাতায় সেভাবে নেই। সেভাবেই আছে। আমি তো আলিপুরে আস্তে আস্তে দেখলাম ছবি আছে। ছবি তো কথা বলে। কাট আউটের উপস্থিতি ধরা পড়ল শুধু গীতাঞ্জলি স্টেডিয়ামে। কাট আউট, যেটা কিন্তু এই গীতাঞ্জলি স্টেডিয়ামের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমান গুরুত্ব পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাট আউট কিন্তু গোটা গীতাঞ্জলি স্টেডিয়াম জুড়ে। তোমার একটা বিষয় বলে রাখি, যেখানে কোনো রাজনৈতিক মহল দুজনকে বিভাজন তৈরি করার চেষ্টা করছে, গীতাঞ্জলি স্টেডিয়াম কিন্তু সেই জায়গায় ব্যতিক্রম। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউটে এই গীতাঞ্জলি স্টেডিয়ামে কর্মী সমর্থকদের মধ্যে এক ঐক্য ও মত দেওয়ার গুরুত্ব দেওয়া হয়েছে। কাট আউট যেটা বলছেন এটা তো আজকে নতুন না, এটা গত 8 বছর ধরে আমরা এখানে গীতাঞ্জলি স্টেডিয়ামে করছি। 8 বছর ধরেই আমার দলনেত্রীর সঙ্গে সঙ্গে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাট আউট আমরা এখানে লাগাই। যেটা আপনারা বলবার চেষ্টা করছেন যে কোনো বৈষম্য কিছুই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হৃদয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা কাজ করি। দলের 1 নম্বরও আছেন, 2 নম্বরও আছেন গীতাঞ্জলি স্টেডিয়ামের শিবিরে। তবু প্রশ্নটা তুললেন সুজন চক্রবর্তী। কিন্তু 21শে জুলাই তুমি কার? তৃণমূলের নাকি মমতা ব্যানার্জির? মমতা ব্যানার্জির ক্ষমতা দখলের লড়াইয়ের একটা অংশ হিসেবে 21শে জুলাইকে যারা দেখতে চান তারা মমতা ছাড়া আর কাউকে রাখতে চান না। সিএম তো মূল, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তো মূল, তার ছবি তো থাকবে। 21শে জুলাই আন্দোলনটা তো তাকে ঘিরেই হয়েছে। তৃণমূলের অমর 21শে জুলাই শহীদ স্মরণ রেকর্ড জমায়েতের চ্যালেঞ্জ তৃণমূলের সামনে, কিন্তু বিরোধীরা বসে নেই। পাল্টা চ্যালেঞ্জ তো কবে থেকেই। 21শে জুলাইয়ের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্কই নেই। 21শে জুলাই হয়েছিল যুব কংগ্রেসের ব্যানারে। 21শে জুলাই তৃণমূলের প্রোগ্রামই নয়। তো 21শে জুলাই বলতে পারতে, তৃণমূলের সমাবেশ বলতে পারতে, মমতার সমাবেশ বলতে পারতে, শহীদ সমাবেশ কেন বলছো? 93 সালের 21শে জুলাই নো আই কার্ড নো ভোট, সচিত্র পরিচয়পত্র দিতে হবে, এই দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন হয়েছিল। সিপিএম সরকার যেখানে লাঠি চালিয়ে গুলি চালিয়ে 13 জন শহীদ, মোট 14 জনের মৃত্যু, একজনের নাম জানা যায় না। পাগলু ডান্স হয় না শহীদদের উদ্দেশ্যে কখনো। তুই বিজয় সমাবেশ বলতে পারো, তুই দম্ভের প্রকাশ বলতে পারো, তুই ক্ষমতা জাহির বলতে পারো, কিছু না হলে তুমি রাজনৈতিক সমাবেশ বলতে পারো। মানুষ একদম বিশাল উদ্দীপনা নিয়ে আসছেন। এত মানুষ ঝড় বৃষ্টিকে মাথায় করে এত তাড়াতাড়ি আসবেন এটা আমরা ভাবতে পারিনি। সবই মমতা ব্যানার্জির টান, তৃণমূল কংগ্রেসকে তারা ভালোবাসেন। ভিড় ওনারা বাস, ট্রাক, আপনার ট্রেন, পয়সার তো অভাব নেই, অঢেল পয়সা, গরু বালি সব কিছুরই পয়সা আছে, সেই পয়সা দিয়ে লোক নিয়ে আসবেন। লোক আসবে, ডিম ভাত খাবে, ঘুরে বেড়াবে, চিড়িয়াখানা দেখবে ছুটির দিন। বিরোধীরা যাই বলুক, মাথায় রাখতে হবে এই 21-এর আগে তৃণমূল 29 পেয়েছে 42-এ, আর উত্তরপ্রদেশে 80-তে 37 পেয়েছে সমাজবাদী পার্টি। সেই সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব কাল আমন্ত্রিত 21-এর সমাবেশে। সভাস্থল ঘুরে দেখার পর নিজেই সে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে, অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার। এছাড়াও বুদ্ধিজীবীদেরও অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারই থাকেন। মনে নেই রেজাল্ট আউটের পর দিল্লিতে বিরোধী জোটের বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে কলকাতায় আসেননি, অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূলের নাম্বার 2। মুম্বাই উড়ে যান শরদ পাওয়ার আর উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে। তাহলে কংগ্রেসকে ব্যতি রেখে অন্য কোনো ফ্রন্ট গড়ার চেষ্টা কি? ফ্রন্টের ভিতরেই ফ্রন্ট, সেই পথে হেঁটেই অখিলেশ আসছেন 21-এর সমাবেশে। राष्ट्राध्यक्ष माननीय अखिलेश यादव जी को आमंत्रित किया। अखिलेश यादव जी आमंत्रण को एक्सेप्ट किया। कल अखिलेश जी सीधा उत्तर प्रदेश से लखनऊ से आएंगे इस सभा के संबोधित करने के लिए, और यहाँ से दिल्ली चले जाएंगे। अखिलेश यादव
যাদবকে উনি জানাতে পারেন আমন্ত্রণ। শখ, হুন, পাঠান, মোগল এক দেহে হলো লীন, তবেই তো জমবে। বাংলার ভাইপোকে নিয়ে তো শুধু হচ্ছে না, এখন ইউপি থেকেও ভাইপো আনতে হবে, মায়াবতীর ভাইপো। মায়ের সঙ্গে সেরকম কোনো বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহ করেন অখিলেশ যাদবকে, অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন। তৃণমূল কংগ্রেসের একটি বড় সভা, ঐতিহাসিক সভা, অখিলেশকে আমন্ত্রণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের মঞ্চে অখিলেশ যাদব যাবেন, ভালো কথা, কিন্তু বিষয়টি হচ্ছে 21শে জুলাই কেন পালন করা হয়? সিপিএম সরকার কংগ্রেসের বিরুদ্ধে, কংগ্রেসের কর্মীদের উপরে গুলি চালানোর মতো ঘৃণিত অপরাধ করেছিল এবং বেশ কিছু কংগ্রেস সমর্থক সেই সময় মারা যান। আজকে সেই সিপিএমই তো অখিলেশ যাদবের সাথে, স্পষ্ট ধরা পড়ে যাবে তো। আচ্ছা, 21শে জুলাইকে কেন্দ্র করে কমিশন হলো, কমিশনের রিপোর্ট কোথায়? আজ পর্যন্ত রিপোর্ট প্রকাশিত হলো না। 11-12 বছর হয়ে গেল, 12 বছর এটা কমিশন রিপোর্ট প্রকাশ করলো না, সরকার প্রকাশ করলো না। সিপিএম, কংগ্রেস, তৃণমূল সব একসাথে, অখিলেশ যাদব সবাই তো একসাথে রাষ্ট্রীয় স্তরে। তা আপনারা যে সিপিএমের বিরুদ্ধে প্রতিবাদ করে 21শে জুলাই শুরু হয়েছিল, আজকে তো সেই সিপিএম দিল্লিতে আপনাদের সাথে। অতএব ওখানে অখিলেশ যাদব থাকুন বা অন্য কেউ থাকুন, মানুষ তো হাসবে এদেরকে দেখে। বিজেপি বা সংঘ পরিবারের অন্দরে সাংঘাতিক বাদ বিবাদ, সরকার নড়বড়ে, উল্টো দিকে ইন্ডিয়া জোট ক্রমশ তারা জায়গা শক্ত করছে। একটা প্রতিফলন তো হবেই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। আজ শুরুতেই দেখালাম মমতা ব্যানার্জির পাশের দুটো চেয়ার খালি, কিন্তু বিশ্বাস করুন পুলিশ লকআপ খালি নেই, আর কিছুই নেই বাকি, সব গ্যারেজ, সব সাফ। এ কি 21শেরই আর এক প্রস্তুতি মুখ রক্ষার? 21শের মঞ্চে শাসক সুপ্রিমোর ফের বলার মতো একটা জায়গা তৈরি হলো, জিরো টলারেন্স। যে জিরো টলারেন্সের কথা প্রকাশ্যে বারবার বলেছেন তৃণমূলের মুখপাত্ররা, এখনো বোঝেননি? হেয়ালি না করে তাহলে ভেঙে বলি, এলাকায় মাই লর্ড হয়ে ওঠা শাসকের দুষ্টু ছেলেরা সবাই একে একে ধরা পড়েছে। সোনারপুরের জামালের জারি জুড়েই গত রাতেই শেষ হয়েছে। আড়িয়াদহের রাহুল গুপ্তা মানে জয়ন্তের সাগরেদ পুলিশের জালে। গতকাল সিসিটিভি ফুটেজে বন্দুক হাতে কৃষ্ণনগরে তৃণমূলের যে ছাত্র নেতাকে মস্তানি করতে দেখা গিয়েছিল, কুনাল হালদার, ডাকু, এদের সবাইকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের এই ধরপাকড়ে শাসক কি স্বস্তি পেল? ব্যাপারটা হচ্ছে যে জিরো টলারেন্স, পুলিশকে বলা হচ্ছে, পুলিশ এখন তারা দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। এগুলো সাময়িক সব ফেস রক্ষা করার জন্য, মুখ রক্ষা করার জন্য কিছু স্টেপ সরকার নিচ্ছে। আবার দেখবেন ভোট আসবে, ভোটের আগে এদেরকে ছেড়ে দেওয়া হবে, যা বাবা চোরে খা, সেই জন্য। 21শে জুলাই বলে আমরা তৎপর হচ্ছি, অন্য কারণে হচ্ছি না তা নয়। দায়বদ্ধতা সবসময়, এবং আমরা মনে করি আমাদের দায়বদ্ধতা মানুষের কাছে। জিরো টলারেন্স, দায়বদ্ধতা শব্দগুলো কি 21শে জুলাইয়ের আগেই শাসক নেতাদের মনে পড়ে গেল? মানুষের কাছে যদি দায়বদ্ধই তারা থাকবেন, তাহলে এই অ্যারেস্ট কুনাল, রাহুল, জামালরা শাসক শিবিরের ছত্রছায়ায় বেড়ে উঠল কি করে? কোন দায়বদ্ধতায়? যারা ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে রেখেছেন সেই সাধারণ মানুষের কোন ভালোটা করেছেন জামাল, রাহুলরা? কেন শুরুতেই এদের ডানাগুলো ছাঁটা হয় না? এরা দলের কেউ নয়, দলের কোনো পদে নেই বলেও কি কাঁধ থেকে ঝেড়ে ফেলা যায়? নিজেদের শক্তিতেই কি এরা এক একজন বাহুবলী? সম্ভব, মানতে হবে। আসুন জামালের কথা বলি, কামাল তার কাহিনী। আজ আদালতের পথে সামান্য সময়ের জন্য মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন সোনারপুরের কোট আনকোট শেখ শাহজাহান। হাইকোর্টে মামলা করেছি, যারা বাইট দিয়েছিল তাদের বিরুদ্ধে 62/24 হাইকোর্টে মামলা করেছি। সরকারি জায়গার উপর তারা সবাই বাড়ি করে বসে আছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ফাঁসানো হয়েছে। এটা ঠিক আছে? আপনি কি সালিশি সভা বসাতেন? এটা সম্পূর্ণ চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে, সম্পূর্ণ চক্রান্ত। মহিলাও তো অভিযোগ করছে। কি মনে হলো জামাল লোকটা মামলাবাজ? কে সরকারি জমি দখল করে বাড়ি করেছে তা দেখার তিনি কে? রাজ্য প্রশাসনের কেউ কি তাকে দায়িত্ব দিয়েছিল? না হলে মাতব্বরি কেন বাবা?
নাকি কোর্টের একজন মুহুরি বলেই মোড়ল গোছের হয়ে উঠেছিলেন আর তার জন্যই বাড়িতে সালিশি সভা বসাতেন। মুহুরি আচমকা উকিলের বেশে সালিশি করে বেড়াতেন। লোকে তো বলছে মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে ফাঁকতালে পেল্লাই প্রাসাদ বানিয়েছিলেন জামাল টাকা তুলে। শুনলেন তো, ধরা পড়ার পরেও হালকা হুঁশিয়ারিটা। যারা তার বিরুদ্ধে বাইট দিয়েছেন মানে বক্তব্য, তাদের বিরুদ্ধে কোর্টে গেছেন। মুখে যে চক্রান্তের কথাই তিনি বলুন না কেন, এতে একটা জিনিস স্পষ্ট, তিনি প্রভাবশালী। প্রভাবশালী একদমই না। পয়সা করি হলে কিছু লোকজনকে নিয়ে তারা ঘিরে থাকে। এরা দুষ্কৃতিকারী, এটা দুষ্কর্ম করে, অপরাধ করে, আর শাসক দলের ছায়াতে থাকার চেষ্টা করে। এরা পদে নেই, পদাধিকারীদের আশেপাশে ঘোরে। কারো দায় ঝেড়ে ফেলতে হলে দলের মুখপাত্রদের এরকমই বলতে হয়। সবই যদি জানেন, জেনে থাকেন, তাহলে তৃণমূলের পদাধিকারীরা কেন এই জামাল, জেসিবি, জয়ন্তদের ক্ষমতার বৃত্তে ঢুকতে দেন, ঘোরাঘুরি করতে দেন? কেন ফটোশুট করেন? ভোট স্বার্থে এই মুখগুলোকেই দরকার পড়ে। জেসিবি হোক, জায়েন্ট হোক, ইত্যাদি ইত্যাদি, কি জামাল হোক, কি সাদ্দাম হোক, তো সব তৃণমূলের নেতাদের সঙ্গে যেমন এদের সম্পর্ক, তারপর আধিকারিকদের সঙ্গে এদের সম্পর্ক। দিদি এটা বারবার বলেছেন, যারা পদাধিকারী দায়িত্বশীল তাদের এদিকে খেয়াল রাখতে হবে। তৃণমূলের আশীর্বাদ মাথায় নিয়ে তৃণমূলের হয়ে মানুষের উপরে নানান আক্রমণ অত্যাচার করা বাহিনী, এটাই কিন্তু তৃণমূলের মূল শক্তি। সুজনের কথাতেই স্পষ্ট যে বিরোধীরা মনে করে এরাই তৃণমূলের শক্তি, ভরকেন্দ্র। সেই শক্তি শাসক দলের দুর্বলতা কিনা তা নিয়ে রাজনীতির চুলচেরা বিশ্লেষণ এখানে থামার নয়। তবে বিশ্লেষণ বাড়বে, কারণ আগামীকাল 21শে জুলাই। তবে সোনারপুরের ত্রাস এই জামাল পুলিশের নাগাল এড়াতে সব চেষ্টা করেছিলেন। 6 মাসের জন্য গা ঢাকা দেবেন বলে নতুন সিম কেনেন, বারবার জায়গা বদল করে, জঙ্গলের মধ্যে রাত কাটিয়ে, মুখে মাস্ক পরে। শেষ রক্ষা হয়নি। বাসন্তী হাইওয়ে থেকে সোনারপুর আসার রাস্তায় পুলিশ ধরল জামালকে। কি করে? ওই মাস্কেই সন্দেহ বাড়ে পুলিশের। এখন কেউ মুখে মাস্ক পরেন না, ইনি কেন? তারপরই দেখা গেল উনি কীর্তিমান দামাল জামাল। আত্মসমর্পণের কথা ভেবেই কি তিনি সোনারপুরে ফিরছিলেন? না, শাসকের চাপে, নাকি গ্রেফতারির পুরো কৃতিত্ব পুলিশের? বারুইপুর আদালতে পেশ করে তাকে হয়তো পুলিশ আপাতত ঢোকাবে, তারপরে বেরিয়ে গিয়ে আবার সে তার সরিয়া আদালত চালাবে। সে তো ওখানকার হর্তাকর্তা বিধাতা, খলিফা হয়ে গেছে সেখানে। সে যা চাইবে তাই করবে। পুলিশ প্রশাসন কোথায়? কেন মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে আসার পর তারপরে পুলিশ প্রশাসনের ঘুম ভাঙছে বারবার?